হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে বৃত্তীয় গতি চ্যাপ্টারের যে এমসিকিউগুলো আছে সেগুলো শুরু করছি। আর এই শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে নিই, যারা এখনও থিওরির এই বৃত্তীয় গতি চ্যাপ্টারের ক্লাসগুলো দেখোনি অবশ্যই ওই থিওরি ক্লাসগুলো কি দেখে নেবে। যদি না দেখো বা থিওরি ক্লাসগুলো ঠিকঠাক না পড়ো, না বুঝে থাকো, তাহলে কিন্তু তোমাদের এই যে এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো কিন্তু বুঝতে অসুবিধা হবে। ওই জন্য তোমাদের ভালোর জন্য বলছি, এখানে থিওরি যে ক্লাস সেই ক্লাসগুলো কমপ্লিট করা আছে, তোমরা আগে থিওরিগুলো দেখে নেবে, তারপরে এমসিকিউগুলো মনোযোগ দিয়ে দেখবে। তাহলে দেখো, ফার্স্টে যে এমসিকিউটা আছে কি বলেছে, একটি চাকা মিনিটে 300 বার ঘুরছে, চাকাটির কৌণিক বেগ রেডিয়ান পার সেকেন্ড এককে কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে একটা চাকা কি করছে, ঘুরছে। তাহলে দেখো এমসিকিউ নাম্বার 1, একটি চাকা মিনিটে 300 বার ঘুরছে আর বার করতে কি বলেছে, কৌণিক বেগ। তাহলে দেখো আমরা জানি কৌণিক বেগ ওমেগা, এটার সমান কি হয়, থিটা বাই টি, যেখানে থিটাটা হচ্ছে কি কৌণিক সরণ। আমরা জানি কোনো একটা বস্তু কণা বা কোনো একটা কণা যদি এরকম বৃত্তাকার পথে আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে এক পাক ঘোরে, তাহলে কতটা কোণ উৎপন্ন হয়, 2π পরিমাণে। কৌণিক সরণ হচ্ছে কোনো একটা বস্তু কণা বৃত্তপথে ঘোরার সময় কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে। তাহলে এখানে দেখো এক পাক যদি সে ঘোরে তাহলে কত কোণ উৎপন্ন হয়, 2π। এরকম সে কতবার ঘুরেছে, 300 বার। তাহলে এখানে থিটা সমান কত হবে, এখানে দেখো থিটা এইটা সমান হচ্ছে 300 ইন্টু 2π। আর সময়টা কত, দেখো এখানে বলেছে মিনিটে 300 বার, তাহলে এখানে সময়টাকে যদি আমরা বসাই টি, এটা সমান কি হবে, 60 সেকেন্ড। তাহলে অতএব ওমেগা, সেই ওমেগা সমান কত, 300 ইন্টু 2π ডিভাইডেড বাই কত, 60। তাহলে দেখো এই শূন্য কাটলো, 5 ছক 30, তাহলে 5 দোকানে 10 পাই। তাহলে 10 এত কী হবে, 10π রেডিয়ান পার সেকেন্ড। এটাই হচ্ছে এর অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ। দেখো অপশান এটা হচ্ছে কি তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে 2 নম্বরে যে প্রবলেমটা আছে সেই 2 নম্বরের প্রবলেমটা কি বলেছে ভালো করে দেখো। বলেছে M1 ও M2 ভরের দুটি বস্তু যথাক্রমে R1 ও R2 ব্যাসার্ধের বৃত্তপথে সমদ্রুতিতে পরিভ্রমণ করে। বৃত্ত দুটি সম্পন্ন করতে তাদের প্রত্যেকের একই সময় লাগলে তাদের কৌণিক বেগের অনুপাত কত বা কৌণিক গতিবেগের অনুপাত কত। তাহলে দেখো একটু আগে আমরা দেখলাম কৌণিক গতিবেগ ওমেগা, এটার সমান কি, থিটা বাই টি। তাহলে প্রথমটার ক্ষেত্রে তুমি ধরে নাও কৌণিক বেগ কত, ওমেগা 1। তাহলে ওমেগা 1 সমান কি হবে, থিটা বাই টি। এবং এখানে দেখো প্রত্যেকে কি করেছে, একটা বৃত্ত ঘুরে কমপ্লিট করেছে। তাহলে একটা যদি বৃত্ত ঘুরে কমপ্লিট করে তাহলে এর ক্ষেত্রে কৌণিক সরণ সেটা কত, 2π। আর উভয়ের দেখো সময়টা লেগেছে কত, টি আমরা ধরে নিই, মানে উভয়ের একই সময়ে কি করেছে, বৃত্তপথটাকে পরিভ্রমণ করেছে। তাহলে ওমেগা 1 যদি এটা হয় তাহলে ওমেগা 2 এটা সমান কি হবে, দেখো 2π বাই কি হবে, টি হবে। কেন, এও এক পাক ঘুরেছে, তাহলে কৌণিক সরণ কত, 2π। আর সময়টা দুটোর যেহেতু সমান, আমরা সেই সময়টাকে ধরে নিলাম কত, টি। তাহলে এখান থেকে দেখো ওমেগা 1 বাই ওমেগা 2 এটা সমান কি হবে, 2π বাই স্মল টি ডিভাইডেড বাই 2π বাই স্মল টি, এটা সমান কত, 1। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ওদের কৌণিক বেগের অনুপাত 1। দেখো এটাই অ্যান্সার আছে, অপশান ডিটা হচ্ছে তোমার কি রাইট অ্যান্সার। ওকে, এরপরে যে কোশ্চেনটা আছে 3 নম্বরের, দেখো কি বলেছে, কোনো বস্তু বৃত্তপথে সমদ্রুতিতে পরিভ্রমণ করলে তার ত্বরণ 1 নম্বর বলেছে পরিধি বরাবর, স্পর্শক বরাবর, ব্যাসার্ধ বরাবর, আর কি বলেছে 0। তাহলে দেখো আমরা এর আগে একটা ক্যালকুলেশনও করেছিলাম যে একটা বস্তু কণা যদি এরকম বৃত্তাকার পথে ঘোরে তাহলে সেই বস্তুটার উপরে
বা সেই কণাটার উপরে কেন্দ্র বরাবর সবসময় কি হয়, একটা বল কাজ করে, যে বলটাকে তোমার বলা হয় কি, বা একটা ত্বরণ কাজ করে, যে ত্বরণটাকে বলা হয় অভিকেন্দ্র ত্বরণ। আর এই অভিকেন্দ্র ত্বরণ ব্যাসার্ধ বরাবর বা কেন্দ্র বরাবর কি কাজ করে। তাহলে এখানে দেখো একটা বলেছে কি পরিধি বরাবর, একটা স্পর্শক বরাবর, একটা বলেছে ব্যাসার্ধ বরাবর। তাহলে এখানে এই যে ত্বরণ, সেই ত্বরণটা কোন বরাবর কাজ করছে, ব্যাসার্ধ বরাবর। তাহলে অপশান 3 নম্বরে যে কোশ্চেন, সেই কোশ্চেনের অপশান সিটা হচ্ছে কি তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপরে 4 নম্বরের যে প্রবলেমটা আছে সেটা দেখো, এটা একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রবলেম। কি বলেছে, একটি সিলিং ফ্যান সুইচ অন করার পর 3 সেকেন্ডে 10 বার পূর্ণ আবর্তন করে। পরবর্তী 3 সেকেন্ডে যে সংখ্যক পূর্ণ আবর্তন হবে তা হলো। তাহলে দেখো প্রথম 3 সেকেন্ডে 10 বার পূর্ণ আবর্তন করেছে, পরবর্তী 3 সেকেন্ডে কতবার আবর্তন করবে। তাহলে এখানে দেখো একটা সিলিং ফ্যান আমরা যখন সুইচ অন করছি, তার মানে প্রাথমিক যে কৌণিক বেগ সেটা কত হবে, 0 হবে। তাহলে দেখো প্রাথমিক কৌণিক বেগ, এটাকে আমরা ω1 দ্বারা প্রকাশ করছি, তাহলে এটার সমান কত, 0। ঠিক আছে, আর এখানে দেখো 10 বার ঘুরেছে, তাহলে 10 বার যদি ঘোরে তাহলে কৌণিক সরণ কত হবে, তাহলে দেখো এখানে কৌণিক সরণ থিটা, এটা সমান হচ্ছে 10 × 2π। আর এই 10 বার ঘুরতে তার যে সময়টা লেগেছে সেই সময় টি, এটার সমান কত, 3 সেকেন্ড। তাহলে এটা দেওয়া আছে। এবার এখান থেকে আমরা কি করতে পারবো, দেখো ওই বস্তুটার বা ওই যে ফ্যানটা, সেই ফ্যানটার কি আমরা কৌণিক ত্বরণটা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো একটা আমরা সমীকরণ জানি, থিটা সমান ω1t প্লাস হাফ আলফা ইন্টু টি স্কোয়ার, একটা ফর্মুলা ছিল। ওই ফর্মুলায় যদি আমরা বসিয়ে দিই, ω1 এর ভ্যালুটা কত, 0, প্লাস এখান থেকে দেখো কি আসবে, হাফ ইন্টু কত, আলফা, আলফার ভ্যালু আমাকে ক্যালকুলেশন করতে হবে, আর সময়ের ভ্যালু দেখো কত হবে, এটা 9। ঠিক আছে, মানে সময়টা কত বলেছে, 3 সেকেন্ড, তার স্কোয়ার করে দিলাম, আর থিটার জায়গায় এখানে কি হবে, একেবারে বসিয়ে দিচ্ছি কত, 20π। তাহলে এখান থেকে দেখো আলফা সমান কত আসবে, 20 দুগুণে 40π ডিভাইডেড বাই কত, 9। ঠিক আছে, তাহলে এইটা আমরা কার ভ্যালু পেলাম, এটা আমরা পেলাম আলফার ভ্যালু। ঠিক আছে, এইবার দেখো বলেছে পরবর্তী 3 সেকেন্ডে, তাহলে আমরা মোট সময়টাকে যদি এটা ধরে নিই, মোট সময় এটার সমান কি হবে, 3 + 3 সেকেন্ড, এটার সমান কত, 6 সেকেন্ড। তাহলে এইবার আমরা এখানে কি করব, মোট 6 সেকেন্ডে কতটা পাক ঘুরছে বা কত সংখ্যক পূর্ণ আবর্তন হচ্ছে, এইবার 6 সেকেন্ডে মোট যেটা হবে তার থেকে যদি আমি প্রথম 3 সেকেন্ডের 10টা বাদ দিই, তাহলে পরের 3 সেকেন্ডে কটা হয়েছে সেটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এইবার আমরা পাক সংখ্যা মানে কত পাক ঘুরেছে সেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব। দেখো এখানে কৌণিক সরণ যেটা আমরা বার করলাম যে 10 × কত, 2π, অর্থাৎ 1 পাক যদি ঘোরে তাহলে কত, 2π, তাহলে 10 পাক ঘুরলে কত, 10 × 2π। তাহলে যদি আমরা ওই কৌণিক সরণটা ক্যালকুলেশন করতে পারি, সেই কৌণিক সরণকে 2π দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাওয়া যাবে, পাক সংখ্যা বা আবর্তন সংখ্যা পাওয়া যাবে। তাহলে ফার্স্টে আমরা কি করব, কৌণিক সরণটা ক্যালকুলেশন করব। তাহলে এখানে দেখো কৌণিক সরণ যদি আমরা ক্যালকুলেশন করি, কৌণিক সরণ থিটা, তাহলে এটা দেখো প্রাথমিক বেগটা কত, 0 প্লাস হাফ ইন্টু আলফা, আলফার ভ্যালু আমরা এখানে পেয়ে গেছি, এটা সমান কত, 40π ডিভাইডেড বাই কত, 9, আর ইন্টু কত, টি স্কোয়ার। এখানে দেখো সময়টা কত হয়েছে, সময়টা হয়ে গেছে তোমার 6, তার মানে কত হবে, 36। ঠিক আছে, তাহলে এইটাকে যদি করা হয় কী হবে, 4 × 9 = 36, এটা যদি কাটা হয় তাহলে কত, 2। তাহলে আলটিমেট থিটা এটার সমান কত আসছে, দেখো 80π। তাহলে থিটার যে ভ্যালু সেটা আমরা কত পেলাম, 80π। তাহলে আবর্তন সংখ্যা কত হবে, তাহলে অতএব দেখো
আবর্তন সংখ্যা, এটা সমান কি 80 পাই ডিভাইডেড বাই কত 2 পাই। তাহলে এইটার সমান কত আসছে 40। অর্থাৎ এখানে দেখো টোটাল ওই 6 সেকেন্ড সময়ে ওর যে আবর্তন হয়েছে সেই আবর্তন কতটা 40টা। তাহলে 6 সেকেন্ডে 40টা, তার মধ্যে প্রথম 3 সেকেন্ডে কত হয়েছে 10টা। তাহলে পরের 3 সেকেন্ডে কত হবে 40 মাইনাস 10। তাহলে এখানে আমরা এরকমভাবে লিখব, অতএব পরের 3 সেকেন্ড সময়ে আবর্তন সংখ্যা, এটা সমান কত 40 মাইনাস 10, এটা সমান কি 30টি। তাহলে পরের 3 সেকেন্ডে তার আবর্তনের সংখ্যা কত হবে 30টি। দেখো অ্যান্সার কত আছে, অ্যান্সার 30 আছে, সি। তাহলে সি অপশানটা হচ্ছে এখানে কি রাইট অ্যান্সার। বোঝা গেল? এরপরে যে প্রবলেমটা আছে দেখো 5 নম্বরের প্রবলেম কি বলেছে, কোনো চাকা মিনিটে 120 বার আবর্তিত হলে তার কৌণিক গতিবেগ রেডিয়ান পার সেকেন্ড এককে হলো। সে আগেরটার মতো একেরটার মতো। দেখো তাহলে ওমেগা ইকুয়াল টু আমরা কি জানি থিটা বাই টি। তাহলে এখানে থিটা কত হবে 120 ইন্টু 2 পাই, আর নিচে কত 60, যেহেতু মিনিটে 120 বার ঘুরেছে। তাহলে কেটে দাও, এটা কাটলে কত হচ্ছে 2, তাহলে এটা সমান 4 পাই। তাহলে 4 পাই অত কি রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে অ্যান্সার। খুবই ইজি অঙ্ক। এরপরে যে কোশ্চেনটা আছে দেখো 6 নম্বরের কি বলেছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটার কৌণিক বেগ রেডিয়ান পার সেকেন্ড এককে হলো। তাহলে আগের মতো আমরা ওমেগা এটা সমান কি জানি থিটা বাই টি। তাহলে দেখো একটা ঘড়ির ঘন্টার কাঁটা এরকমভাবে ধরো বৃত্তাকার পথে কি ঘুরছে, তাহলে এক পাক যদি ঘোরে ঘড়ির ঘন্টার কাঁটাটা, তাহলে যে কৌণিক সরণটা হবে সেটা কত 2 পাই। আর নিচে কি হবে সময়, ঘড়ির ঘন্টার কাঁটাটা যদি টোটাল 1 পাক ঘোরে তাহলে তার সময় কত লাগবে আমরা জানি। এখান থেকে শুরু করে ঘন্টার কাঁটাটা এইভাবে ঘুরে এখানে আসা মানেই 12 ঘন্টা সময় লাগবে। তাহলে ঘড়ির ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত হবে 12 ঘন্টা। তাহলে 12 ইন্টু কী হবে 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড। তাহলে 12 ইন্টু 3600, এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে এটা আসবে পাই বাই 216, তারপরে 2টো 0, এত কী হবে রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ঘড়ির ঘন্টার কাঁটার কৌণিক বেগ। ঠিক একই রকমভাবে যদি মিনিটের কাঁটার বলে, তাহলে ওমেগা ইকুয়াল টু কী হবে 2 পাই। মিনিটের কাঁটার 1 পাক ঘুরতে কত সময় লাগে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। এইটা তার মানে কত পাই বাই 1800। তারপরে যদি বলে সেকেন্ডের কাঁটা, তাহলে ওমেগা ইকুয়াল টু কী হবে 2 পাই বাই 60, মানে 1 পাক ঘুরতে কত সময় লাগে সেকেন্ডের কাঁটাটার 60 সেকেন্ড। তাহলে এটার সমান কত আসবে পাই বাই 30। এই ঘড়ির ঘন্টার কাঁটার মিনিটের কাঁটা সেকেন্ডের কাঁটার কৌণিক গতিবেগ কত, খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার জন্য। ঠিক আছে, এরপরে 7 নম্বরে যে প্রবলেমটা আছে কি বলেছে, কোনো বস্তুকণা 25 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 2 RPS কম্পাঙ্কে ঘুরলে মিটার পার সেকেন্ড এককে তার ত্বরণ হলো। তাহলে দেখো এখানে যদি কোনো একটা বস্তুকণা বৃত্তাকার পথে ঘোরে তাহলে তার ত্বরণ এ, এটা বা অভিকেন্দ্র ত্বরণ, এটার সমান কি হয় ওমেগা স্কোয়ার ইন্টু আর। যে কোনো একটা বস্তুকণা যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে তার ত্বরণের ফর্মুলা কি এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ইন্টু কত আর। এবার এখানে ওমেগার ভ্যালুটা কি করতে হবে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো ওমেগা ইকুয়াল টু কী হয়, তাহলে 2 পাই এন, বা এখানে দেখো 2 RPS মানে কি সে 1 সেকেন্ডে 2 বার ঘুরেছে, তাহলে তার এখানে ওমেগা ইকুয়াল টু কী হবে 2 পাই ইন্টু কত 2, তাই না। আমরা একটা ফর্মুলা জানি ওমেগা ইকুয়াল টু কত 2 পাই এন, এই ফর্মুলা দিয়ে করলেও হবে। আবার দেখো ওমেগা এটা সমান আমরা কি জানি থিটা বাই টি, এই ফর্মুলা দিয়ে করলেও হবে। যেহেতু সে সেকেন্ডে কতবার ঘুরেছে 2 বার, তাহলে এর কৌণিক সরণ কত
2 পাই ইন্টু কত 2, আর কত সেকেন্ডে ঘুরেছে 1 সেকেন্ডে, তাহলে নিচে আমরা কি 1 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে দেখো ওমেগা এটার সমান কত আসলো 4 পাই। ঠিক আছে, তাহলে ওমেগা সমান আমরা পেয়ে গেলাম 4 পাই। আর আর এর ভ্যালু দেখো বলে দিয়েছে, আর এটার সমান বলে দিয়েছে 25 সেন্টিমিটার। তাহলে 25 সেন্টিমিটার, এটাকে মিটারে করো, তাহলে 25 বাই কত 100 এত মিটার। ঠিক আছে, এবার এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দাও। তাহলে ওমেগা স্কোয়ার মানে কত হবে 16 পাই স্কোয়ার, আর আরের জায়গায় কত 25 বাই 100। তাহলে এটা কাটলে কত 4, আর এটা কাটলে 4 4 16, তার মানে কত আসছে 4 পাই স্কোয়ার। 4 পাই স্কোয়ার কী হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ওই কণাটার ত্বরণের রাশিমালা। ঠিক আছে, বা ত্বরণের মান। এরপরে যে কোশ্চেনটা আছে ভালো করে দেখো, 8 নম্বরের কোশ্চেনটা কি বলেছে, একজন ট্রাক চালক হঠাৎ তার সামনে কিছু দূরে একটি দেওয়াল দেখতে পেল। দেওয়ালের সঙ্গে সংঘর্ষ এড়ানোর জন্য চালক সঙ্গে সঙ্গে ব্রেক কষবে, দ্রুত বৃত্তাকার পথে ঘুরে যাবে, এ ও বি এর উভয় প্রক্রিয়া করবে, মানে ব্রেক কষে ঘুরে যাবে। ঠিক আছে, আর উপরের কোনোটিই করবে না। তাহলে এই ব্যাপারটা একটু ভালো করে লক্ষ্য করো। একটা ট্রাক চালক মানে লরি ড্রাইভার, সে কী করছে, লরি চালাচ্ছে, গিয়ে দেখছে সামনে কি আছে, একটা দেওয়াল আছে। তাহলে দেখো যদি সে ব্রেক না কষে বা না ঘোরায়, তাহলে সঙ্গে সঙ্গে কী হবে, দেওয়ালে গিয়ে ধাক্কা লাগবে, তার মানে অ্যাক্সিডেন্ট ঘটবে, ওর মৃত্যু পর্যন্ত গিয়ে ঘটতে পারে। তাহলে তুমি ধরে নাও একটা লরি ড্রাইভার এই দিকে যাচ্ছে, আর এই জায়গাটায় কি আছে, একটা দেওয়াল আছে। ঠিক আছে, এবার এই সোজা যেতে যেতে এখানে দেওয়ালটা দেখতে, এবার দেখো যদি সে ব্রেক কষে, তাহলে ব্রেক আমরা জানি জাড্ডের জন্য সে কী হবে, কিছুটা দূরে গিয়ে থামবে, সঙ্গে সঙ্গে তো আর থামবে না। কেন? কারণ দেখো এর যেহেতু একটা গতিশক্তি আছে, সেই গতিশক্তির জন্যে ব্রেক কষলেও সে কিছুটা গিয়ে তারপরে কি করবে, থামবে। আবার যদি সে বৃত্তাকার পথে ঘুরে যায়, এরকম যাচ্ছে, তাহলে এইভাবে ধরো ব্রেক কষে এভাবে বৃত্তাকার পথে যদি ঘুরে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তো আর ঘোরা সম্ভব না, তাহলে কিছুটা এরকম দূরে গিয়ে তখন সে কী করবে, বৃত্তাকার পথে ঘুরবে। তাহলে ফার্স্টে আমরা দেখব যে যদি ব্রেক কষে থামে, তাহলে তার উপরে কতটা তাকে ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, আর যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে তখন কতটা ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। তাহলে দেখো এখানে গাড়িটা যখন আছে, তুমি ধরে নাও গাড়িটার যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটা কত ইউ। এবার ইউ ভেলোসিটি যে মুহূর্তে আছে, সেই মুহূর্তে দেখলো যে দেওয়ালটা আছে, সে সঙ্গে সঙ্গে কী করলো, ব্রেক কষলো। তাহলে সে কী করবে, কিছুটা দূরে গিয়ে থামবে। তুমি ধরে নাও এখানে এই দেওয়ালের ঠিক আগের মুহূর্তে সে কী করে গেল, থেমে গেল, মানে ধাক্কা লাগার আগের মুহূর্তে। তাহলে এ কী করেছে, নির্দিষ্ট একটা দূরত্ব অতিক্রম করেছে, সেই দূরত্বটা আমরা ধরে নিলাম কি এস। তাহলে এই জায়গাটায় যেহেতু সে থেমে গেছে, তাহলে এখানে ভেলোসিটি ভি, অন্তিম বেগ সেটা কত হয়ে যাবে, 0 হবে। তাহলে এখানে দেখো তার উপরে কী করতে হচ্ছে, একটা মন্দন সৃষ্টি করতে হচ্ছে। যেহেতু থেমে গেছে, তাহলে সে মন্দনের ভ্যালুটা আমরা কি ক্যালকুলেশন করব। দেখো একটা ফর্মুলা আমরা জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2a ইন্টু কত এস। তাহলে এখানে দেখো ফাইনাল যে ভেলোসিটি সেটা কত, 0। তাহলে 0 এটার সমান কি ইউ স্কোয়ার মাইনাস 2a ইন্টু কত এস। তাহলে এখান থেকে দেখো 2as এটার সমান কত ইউ স্কোয়ার, তাহলে এখান থেকে a ইকুয়াল টু কত ইউ স্কোয়ার বাই কত 2a। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে সরি এটা 2s হবে, তাহলে ইউ স্কোয়ার বাই কত 2s। তাহলে এইটা হচ্ছে কি রিটার্ডেশন বা মন্দন। তাহলে এখানে ফোর্স যেটা অ্যাপ্লাই করতে হবে, সেই ফোর্স এফ ইকুয়াল টু কি এম এ। তাহলে দেখো এম ইউ স্কোয়ার ডিভাইডেড বাই কত 2s। ঠিক আছে, এইবার সেই গাড়িটাকে যদি তোমার বৃত্তাকার পথে ঘোরানো হয়, তাহলে তখন সে কী করবে, এরকমভাবে ঘুরবে। তাহলে এ যে ব্যাসার্ধের বৃত্তাকার পথেকে ঘুরতে হবে, সেই বৃত্তপথের ব্যাসার্ধ কত হবে, এস হবে। তাহলে বৃত্তপথের ব্যাসার্ধ যদি এস হয়, তাহলে ওখানে যে ত্বরণটা বা মন্দনটা কাজ করবে, আমরা জানি বৃত্তাকার পথে যদি ঘোরে, তাহলে একটা বস্তুর মন্দনের রাশিমালা কী হয়, তোমার ভি স্কোয়ার বাই আর হয়। তাহলে এখানে দেখো
যদি সে বৃত্তাকার পথে ঘোরে তাহলে আমরা মন্দনটা ধরে নিচ্ছে কত এ আর, তাহলে এ আর এটার সমান কত আসবে ইউ স্কোয়ার বাই কত এস। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তার মন্দন। তাহলে ফোর্স কতটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে ফোর্স এফ এটার সমান কি এম ইন্টু এ আর, তাহলে এটার সমান কত আসছে এম ইউ স্কোয়ার বাই কত এস। তাহলে এখানে একটা জিনিস তুমি ভালো করে লক্ষ্য করো, যদি সে ডাইরেক্ট মানে দেখলো যে সামনে একটা দেওয়াল, সঙ্গে সঙ্গে কি ব্রেক চেপে দিল, তাহলে তাকে যে ফোর্সটা অ্যাপ্লাই করতে হচ্ছে সেই ফোর্সটা হচ্ছে কত এম ইউ স্কোয়ার বাই 2s। যদি সে বৃত্তাকার পথে ঘোরে তাহলে তখন যে ফোর্সটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে কি এম ইউ স্কোয়ার বাই এস। তাহলে এখানে আচ্ছা এটা যেহেতু সোজা পথে যাচ্ছে তাহলে এটা আমরা এফ এস দ্বারা প্রকাশ করছি আর এটাকে এফ আর দ্বারা প্রকাশ করছি। তাহলে এইবার দেখো এই যে দুটো ফোর্স, সেই দুটো ফোর্সের মধ্যে যে ফোর্সটা কম আমরা সেই পদ্ধতিটাকে কি করব অ্যাপ্লাই করব বা প্রয়োগ করব। তাহলে এখানে দেখো যেহেতু এখানে 2 নেই, এখানে 2 আছে, তার মানে এফ এস এর যে ভ্যালু সেই এফ এস এর ভ্যালুটা এফ আর এর তুলনায় কি কম। তার মানে ওই গাড়িটাকে ব্রেক কষে থামানোটাই কি হবে বেটার হবে। কেন, কারণ ব্রেক কষে থামাতে তার উপরে কম পরিমাণে কি ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে ব্রেক কষে থামালে যেহেতু কম ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তাহলে আমরা কি করব ব্রেক কষবো, বৃত্তাকার পথে ঘুরবো না। বোঝা গেল? এরপরে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে 9 নম্বরেরটা, নিচের কোনটি অলিক বল? আমরা জানি অপকেন্দ্র বলকে কি অলিক বল বলা হয়। ঠিক আছে, তাহলে অপশন সিটা হবে তোমার রাইট অ্যান্সার, অপকেন্দ্র বল। কেন অপকেন্দ্র বলকে অলিক বল বলা হয়? কারণটা হচ্ছে অপকেন্দ্র বলের যে উৎস অর্থাৎ কে অ্যাকচুয়ালি বলটা দিচ্ছে সেই উৎসকে খুঁজে পাওয়া যায় না, ওই জন্য এটাকে অলিক বল বা ফিকটিসিয়াস ফোর্স বলা হয়। এরপরে যে 10 নম্বরের কোশ্চেনটা আছে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বা প্রবলেম। কি বলেছে, ঘূর্ণায়মান টেবিল ওমেগা কৌণিক বেগে ঘুরছে, কোনো মুদ্রাকে টেবিলের কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরে রাখলে মুদ্রাটি পিছলে যেতে শুরু করে, টেবিলের আবর্তন বেগ দ্বিগুণ করলে মুদ্রাটিকে কেন্দ্র থেকে যে দূরত্বে রাখলে পিছলাতে শুরু করবে। তাহলে দেখো আমরা জানি এরকম যদি তুমি টেবিলটা বা বৃত্তাকার পথটাকে তুমি ধরে নাও, তাহলে দেখো এই একটা এরকম কি করছে অক্ষকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে প্রথমে তুমি ধরে নাও এই কেন্দ্র থেকে ও যে দূরত্বে আছে সেই দূরত্বটা কত r1, আর প্রথমে এর যে কৌণিক বেগ সেই কৌণিক বেগটা দেখো বলে দিয়েছে কত ওমেগা। তাহলে প্রথমে কৌণিক বেগ কত ওমেগা, আর কয়েনটার যদি ধরো ভর m হয় তাহলে তার ওখানে কি হবে একটা বাইরের দিকে অপকেন্দ্র বল কাজ করবে। তাহলে প্রথমে যে অপকেন্দ্র বল এটার সমান কি হবে m ওমেগা স্কোয়ার ইন্টু কত r1। আমরা জানি অপকেন্দ্র বল তার ইকুয়েশন কোনটা হয়, এটা হয়। এবার পরের ক্ষেত্রে কি বলেছে, টেবিলের আবর্তন বেগকে দ্বিগুণ করে দেওয়া হলো। তাহলে পরে অপকেন্দ্র বল কি হবে, পরে অপকেন্দ্র বল এটার সমান কি হবে m ইন্টু 2 ওমেগা তার স্কোয়ার, মানে কত হয়ে গেল 4 ওমেগা স্কোয়ার, আর দূরত্বটাকে আমরা ধরে নিলাম কত r2। ঠিক আছে, এবার দেখো উভয় ক্ষেত্রে কি পিছলাতে শুরু করেছে, তার মানে এইটা আর এইটা অবশ্যই কি হবে সমান হবে। আগেও পিছলাতে শুরু করেছিল, এবারও পিছলাতে শুরু করেছে, তাহলে এইবার আমরা দুটোকে কি করব সমান করে দেবো। অতএব দেখো m 4 ওমেগা স্কোয়ার r2 এটা সমান m ওমেগা স্কোয়ার ইন্টু কত r1। তাহলে এখান থেকে দেখো m কেটে গেল, ওমেগা স্কোয়ার কেটে গেল, তাহলে r2 সমান কী হবে r1/4, আর r1 এর যে ভ্যালু সেটা দেখো বলে দিয়েছে 4 সেন্টিমিটার, তাহলে 4/4 এটা সমান কত হয়ে গেল 1, তাহলে 1 সেন্টিমিটার এটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার। তাহলে 1 সেন্টিমিটার দূরে যদি রাখা হয় তখন সেটা কি করবে পিছলাতে শুরু করবে। তাহলে অপশান এটা তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপরে যে কোশ্চেনটা বলেছে 11 নম্বরে দেখো কি বলেছে, একজন সাইকেল আরোহী
ভি বেগে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে বাঁক ঘোরার সময় অনুভূমিকের সঙ্গে যে কোণে আনত হবে তা হলো। দেখো এইটার আমরা থিওরি মোটামুটি পড়েছি যে একটা সাইকেল আরোহী যখন এরকম বৃত্তাকার পথে যায়, সে যদি এরকম ধরো একটা সাইকেলের চাকা, ঠিক আছে, এখানে ধরো একটা সাইকেল আছে, এ যখন বৃত্তাকার পথে বাঁক নেয় তাহলে এই উলম্বের সঙ্গে আমরা যে কোণটা দেখেছিলাম, উলম্বের সঙ্গে যদি থিটা কোণ করে তাহলে এই দিকে কী ছিল, একটা আর ছিল, তো আর এর এই দিকে একটা উপাংশ কী ছিল, আর কস থিটা, আর এই দিকের যে উপাংশ সেটা কী ছিল, আর সাইন থিটা। দিয়ে ওখানে দেখবে আমরা একটা ক্যালকুলেশন করেছিলাম, এই আর সাইন থিটা এটার সমান কি হয়, mv স্কোয়ার বাই আর, বাইরের দিকে যে অপকেন্দ্র বলটা কাজ করছে, আর আরেকটা কী ছিল, আর কস থিটা, আর কস থিটা এটার সমান কি ছিল, mg, ওজনটাকে প্রশমিত করছে। দিয়ে এইটা দিয়ে যদি ভাগ করা হয় দেখবে আমরা পেয়েছিলাম ট্যান থিটা ইকুয়াল টু কী ছিল, ভি স্কোয়ার বাই আর জি। যদি উলম্বের সঙ্গে থিটা কোণ করে তাহলে কি ফর্মুলা ছিল, ট্যান থিটার সমান ভি স্কোয়ার বাই আর জি। কিন্তু এই কোশ্চেনে কি বলেছে, সে অনুভূমিকের সঙ্গে যে কোণটা করবে। তাহলে এখানে দেখো অনুভূমিকের সঙ্গে যে কোণটা করছে আমরা এইটা এবার ধরে নিলাম কত, থিটা। তাহলে তখন দেখো কি হবে, এইটা হয়ে যাবে আর কস থিটা, আর এইটা হয়ে যাবে কি আর সাইন থিটা, তাই না? তাহলে এইবার এখানে দেখো কি হবে, আর সাইন থিটা এটার সমান mg, মানে ওজনটাকে প্রশমিত করবে, আর আর কস থিটা এটার সমান কি হবে, mv স্কোয়ার বাই কত আর, অপকেন্দ্র বলটাকে প্রশমিত করবে। তাহলে এবার তুমি যদি কি করে দাও, ভাগ করে দাও, তাহলে এখান থেকে দেখো কি আসবে, এই ট্যান থিটা এটা সমান তোমার আসবে কি আর জি বাই কত হবে, ভি স্কোয়ার। তাহলে ট্যান থিটা সমান আর জি বাই ভি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো 1/ট্যান থিটা মানে কি, কট থিটা, তাহলে কট থিটা সমান কি আসবে, দেখো ভি স্কোয়ার বাই কী হবে, আর জি হবে। কিন্তু এখানে অপশান যেগুলো দিয়েছে দেখো সবগুলাই কি আছে, ট্যানের রেসপেক্টে আছে। তাহলে এখান থেকে দেখো থিটা এটার সমান কি হবে, ট্যান ইনভার্স অফ আর জি বাই কত হবে, ভি স্কোয়ার। তাহলে এইটা যেটা আছে সেটা হবে রাইট অ্যান্সার। এটা দেখো অপশান বিতে আছে। তাহলে অপশান বিতে কী আছে, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ আর জি বাই ভি স্কোয়ার। তাহলে যদি বলতো উলম্বের সঙ্গে কোণ, তাহলে ট্যান থিটা সমান ট্যান ইনভার্স অফ ভি স্কোয়ার বাই আর জি। যেহেতু এখানে বলেছে অনুভূমিকের সঙ্গে কোণ, তাহলে থিটা ইকুয়াল টু কী হবে, ট্যান ইনভার্স অফ আর জি বাই কি, ভি স্কোয়ার। ক্লিয়ার হলো? এরপরে যে কোশ্চেনটা দিয়েছে দেখো 12 নম্বরের কি বলেছে, রাস্তা ও চাকার ঘর্ষণ গুণাঙ্ক 0.6, গাড়িটি সর্বোচ্চ কত বেগে 150 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁক নিরাপদে অতিক্রম করতে পারবে। তাহলে দেখো এটারও থিওরি আমরা পড়েছি যে একটা গাড়ি যদি এরকম বৃত্তাকার পথে বাঁক নেয় তাহলে সর্বোচ্চ নিরাপদে বাঁক নেওয়ার যে ভেলোসিটি vm এটার সমান কি ছিল, √অফ মিউ আর জি, এটা ফর্মুলা ছিল। vm বা ম্যাক্সিমাম ভেলোসিটি vm এটা সমান কত, √অফ মিউ আর জি। এবার এখানে দেখো সব ভ্যালুগুলাই বলে দিয়েছে। তাহলে মিউ এর ভ্যালু কত 0.6, আর এর ভ্যালু কত 150, আর জি এর ভ্যালু তুমি 10 বসিয়ে দাও। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি 150.6। এবার তাহলে এটা করলে কত আসবে, এই 0 আর 0.6 মানে 6 ইন্টু কত 150, তার মানে কত √অফ কত 900, এটা রুটটাকে তুললে কত হবে 30। তাহলে 30 কী হবে, মিটার পার সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে ওই গাড়িটার সর্বোচ্চ বেগ। এই বেগ পর্যন্তই সে কী করতে পারবে, বাঁক নিতে পারবে। এর থেকে বেশি ভেলোসিটি নিয়ে যদি সে বাঁক নিতে যায় তাহলে তখন কী হয়ে যাবে, বৃত্তপথের বাইরে ছিটকে রাস্তার থেকে কী হয়ে যাবে, দূরে সরে যাবে। বোঝা গেল? এরপরে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে 13 নম্বরের, 1 কেজি ভরের একটি সুতো দিয়ে বেঁধে একটি অনুভূমিক সমতলের উপরে রাখা হলো। সুতোটিকে অনুভূমিক রেখে 3 rpm কৌণিক বেগে বস্তুটিকে বৃত্তাকার পথে ঘোরাতে শুরু করা হলো। এখন সুতোর টান 4 গুণ করা হলে বস্তুটির পরিবর্তিত বেগ কত হবে। মানে এরকম ধরো একটা সুতোকে তুমি
একটা ঢিলকে সুতোর মাথায় বেঁধে এইভাবে ঘোরাচ্ছ অনুভূমিক বৃত্তাকার তলে বা অনুভূমিক বৃত্তাকার পথে। তাহলে দেখো এখানে এই যে ঢিলটাকে তুমি সুতোয় বেঁধেছো, সে কি করবে, বাইরের দিকে ছিটকে চলে যেতে চাইবে, কিন্তু ছিটকে যাতে না যায় সেটা করতে গেলে আমাকে কি করতে হবে, ভিতরের দিকে একটা টান প্রযুক্ত করতে হবে। তাহলে প্রথমে ওকে যখন 3 RPM ভেলোসিটিতে ঘোরানো হচ্ছে তখন যে টানটা হবে, পরে বলেছে টানটা যদি 4 গুণ করা হয় তাহলে তখন পরে RPM মানে এককে ওর ভেলোসিটিটা কত হবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ। তাহলে দেখো এরকম বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, প্রথমে এই দিকে যে টান সেই টানটা কত t, তাহলে এই দিকে তার যে ভেলোসিটি বা অপকেন্দ্র বল সেটা কি হবে, আমরা ধরে নিলাম m ওমেগা স্কোয়ার ইন্টু কত r। দেখো এখানে তার কি হবে, মাস এবং রেডিয়াসটা কি হবে, সেম থাকবে, ঠিক আছে। পরে যখন এইভাবে ঘোরানো হচ্ছে তখন তার টানটা কত গুণ করা হয়েছে, 4t, তাহলে এখানে ভেলোসিটিটাও কী হবে, চেঞ্জ হবে। তাহলে আমরা ধরে নিলাম ওমেগা 2 হয়ে গেল, তাহলে m ওমেগা 2 স্কোয়ার ইন্টু কত r, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্রথমে t সমান কী ছিল, m ওমেগা 1 স্কোয়ার ইন্টু r, আর পরের ক্ষেত্রে কি 4t, এটা সমান m ওমেগা 2 স্কোয়ার ইন্টু কত r। এইবার এই t এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে দেখো 4 ইন্টু m ওমেগা 1 স্কোয়ার ইন্টু r, এটা সমান কত m ওমেগা 2 স্কোয়ার ইন্টু কত r। তাহলে এখান থেকে দেখো m কেটে গেল, r কেটে গেল, তাহলে 4 ইন্টু ওমেগা 1 এর ভ্যালু দেখো আবার বলে দিয়েছে কত, ওমেগা 1 এর ভ্যালু বলে দিয়েছে তোমার 3 RPM, তাহলে তার স্কোয়ার, তাহলে কত হবে 9, তাহলে এইটার সমান কত ওমেগা 2 স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো ওমেগা 2 এটার সমান কী হবে, 2 ইন্টু 3 মানে 6 RPM। তাহলে দেখো যদি টানটাকে 4 গুণ করা হয় তাহলে বস্তুটির পরিবর্তিত যে কৌণিক বেগটা হবে 6 RPM, অর্থাৎ দেখো 6 RPM কত অপশানে আছে, কোন অপশানটায়, অপশান এ তে আছে, ঠিক আছে। তাহলে অপশান এটা হবে কি রাইট অ্যান্সার, কিন্তু দেখো এখানে বই অ্যান্সার দিয়েছে কি বিটা, মানে এটা ভুল হয়ে গেছে দিতে, মানে এটা ভুল আছে। তোমরা কি করবে, সবাই সংশোধন করে ওই বি এর জায়গায় কি লিখে নেবে, এ লিখে নেবে, বোঝা গেল। কারণ ক্যালকুলেশন করে আমরা স্পষ্ট দেখতে পেলাম যে ওমেগা 2 ভ্যালু কত আসছে 6 RPM, এখানে অ্যান্সার দেওয়া আছে কত 12 RPM, তার মানে এটা ভুল আছে, ঠিক করে নেবে তোমরা। তারপরে যে কোশ্চেনটা বলেছে 14 নম্বরে, দেখো এটা হচ্ছে 13 নম্বর, এরপরে 14 নম্বর। কোনো কণার কৌণিক গতিবেগ ওমেগা ভেক্টর সমান 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস কে ক্যাপ এবং কণাটির স্থানাঙ্ক ভেক্টর আর ভেক্টর সমান 5i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 6k ক্যাপ হলে ও রৈখিক গতিবেগ কত হবে। তাহলে দেখো আমরা রৈখিক গতিবেগের সঙ্গে কৌণিক গতিবেগের কি একটা সম্পর্ক জানি, যে ভি ভেক্টর এটা সমান কি হয় ওমেগা ক্রস আর, তাই না, ভি ভেক্টর এটা সমান কি হয় ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর। তাহলে এখান থেকে দেখো চলে আসবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ক্রস প্রোডাক্ট ভেক্টরে তোমরা শিখেছো। এবার দেখো ওমেগার এখানে কি আছে 3i ক্যাপ, তার মানে 3 মাইনাস 4j ক্যাপ মানে মাইনাস 4, আর এখানে কে ক্যাপ আছে মানে কত 1, তারপরে এখানে দেখো কত আসবে 5, তারপরেরটা কত আসবে মাইনাস 6, আর লাস্টেরটা কত 6। তাহলে এটার সমান কি আই ক্যাপ, এই লাইনটা বাদ এই লাইনটা বাদ, তাহলে কত হবে মাইনাস 24 প্লাস কত 6, তারপর এটা কি মাইনাস দিয়ে জে ক্যাপ, এই লাইনটা বাদ এই লাইনটা বাদ, কত হবে 3 6 18 মাইনাস 5 প্লাস দিয়ে আবার কি কে ক্যাপ, এই লাইনটা বাদ এই লাইনটা বাদ, তাহলে কত হবে মাইনাস 3 6 18 প্লাস হবে কি 4 5 20, তাহলে এইটার সমান কত আসছে মাইনাস 18 আই ক্যাপ, আর এটা কত আসবে মাইনাস 13 জে ক্যাপ, আর ওইটা আসবে প্লাস 2k ক্যাপ। তাহলে এইটা হচ্ছে রাইট অ্যান্সার 18। এবার দেখো অপশান সিটা দেওয়া আছে, তার মানে মাইনাস 18 আই ক্যাপ মাইনাস 13 জে ক্যাপ প্লাস 2k ক্যাপ।
তাহলে দেখো অপশান সিটা হচ্ছে রাইট অ্যান্সার, মিলে গেছে। তার মানে কি যেটা মিলে যাচ্ছে সেটা অ্যান্সার ঠিক, যেটা এখানে মিলছে ওখানে মিলছে না, তার মানে বইয়ের অ্যান্সারটি কি আছে, ভুল আছে। ঠিক আছে, এরপরে 15 নম্বরে যে প্রবলেমটা আছে দেখো, নম্বরেরটা কি বলেছে, একটি ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার কৌণিক বেগের অনুপাত কি হবে। তাহলে দেখো আমরা একটু আগে দেখলাম ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ যদি আমরা ওমেগা 1 ধরি, তাহলে এটা কি ছিল 2 পাই, মিনিটের কাঁটা মানে 1 ঘন্টা সময় লাগছে 3600, আর ঘন্টার কাঁটার যদি হয় তাহলে ওমেগা 2 এটার সমান কী হবে 2 পাই বাই 12 ঘন্টা সময় লাগছে, তার মানে 12 ইন্টু 3600। এবার কি বলেছে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার কৌণিক বেগের অনুপাত, তার মানে কি ওমেগা 1 বাই ওমেগা 2, তাহলে অ্যাকচুয়ালি দেখো আসবে কি এইটা আর এটা পাই বাই এই 2 পাই বাই 3600, এটা খেয়ে যাবে, দুটোর মধ্যে আছে কেটে যাবে, তাহলে 1 বাই 12, তার মানে অ্যাকচুয়ালি কত আসছে 12 আসছে। তাহলে অনুপাতটা কত আসবে ওমেগা 1 ইস টু ওমেগা 2, 12:1। ঠিক আছে, এটা দেখো অ্যান্সার আছে। তারপরে 16 নম্বরের কোশ্চেনটা দেখো, 16 নম্বরেরটা কি বলেছে, একটি বস্তু বৃত্তীয় পথে এ ত্বরণ নিয়ে ঘুরছে, যদি বস্তুটি দ্রুতি দ্বিগুণ করা হয় তবে দ্বিতীয় ও প্রথম ক্ষেত্রে ত্বরণের অনুপাত কি হবে। তাহলে দেখো বৃত্তীয় পথে ঘুরছে, তাহলে আমরা জানি যদি বৃত্তীয় পথে ঘোরে তাহলে প্রথমে ত্বরণ a1 ধরলাম, তাহলে a1 এটার সমান কি হবে v² বাই কত r। ঠিক আছে, তাহলে প্রথমে এইটা হলো, পরে কি করা হয়েছে দ্রুতিটাকে দ্বিগুণ করা হয়েছে, তাহলে কোন এই ত্বরণটা চেঞ্জ হবে, ওমেগা 2 সমান কি হবে 2v পুরোটা স্কোয়ার ডিভাইডেড বাই কত r, তাহলে 4v² বাই কত r। এখানে কি বার করতে বলেছে দ্বিতীয় প্রথম ক্ষেত্রে ত্বরণের অনুপাত, মানে a2 বাই a1 এটা সমান কত হবে, তাহলে দেখো 4v² বাই r ডিভাইডেড বাই কী হবে v² বাই r, তাহলে এটার সমান কত 4, তার মানে কত অ্যান্সার আসছে 4:1, দেখো ওটাই অ্যান্সার আছে a2:a1 এটা সমান 4:1। ঠিক আছে, এরপরে 16 নম্বরে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, 0.12 কেজি ভরের একটি বল 0.5 মিটার লম্বা তারের এক প্রান্তে বেঁধে অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, বলটি 1 মিনিটে 231টি পূর্ণ আবর্তন সম্পন্ন করে, তার অসহ ভার কত হবে। দেখো অনুভূমিক বৃত্তাকার পথে এইভাবে কি ঘোরানো হচ্ছে, তাহলে অসহ ভার মানে কি, দেখো এইখানে এই যে সুতোটা আছে সেই সুতোর ভিতরের দিকে কি একটা টান আর বাইরের দিকে কি একটা অপকেন্দ্র বল কাজ করবে, সেটা হচ্ছে কি অসহ ভার বা অপকেন্দ্র বল। তাহলে এই অপকেন্দ্র বলটা চাইবে বাইরের দিকে নিয়ে যেতে আর এইটা চাইবে কি ভিতরের দিকে, তাহলে এখানে দেখো অসহ ভার এটার সমান কত আসবে, দেখো অপকেন্দ্র বলটাই হবে অসহ ভার, তাহলে অসহ ভার এটা কি হবে m ওমেগা² ইন্টু কত r, এখানে m এর যে ভ্যালু সেটা কত বলে দিয়েছে 0.12 ইন্টু ওমেগার ভ্যালুটা আমাকে কী করতে হবে ক্যালকুলেশন করতে হবে, কীভাবে, এখানে বলেছে মিনিটে 231টি পূর্ণ আবর্তন করেছে, তার মানে ওমেগা ইকুয়ালটা আমরা কি জানি থিটা বাই টি হয়, থিটা মানে তাহলে এখানে কী হবে 231 ইন্টু 2 পাই ডিভাইডেড বাই কত 60, যেহেতু মিনিটে বলেছে, তার স্কোয়ার ইন্টু কত ব্যাসার্ধ r, ব্যাসার্ধ কত বলে দিয়েছে 0.5। ঠিক আছে, তাহলে এইটাই হবে তারটার কি অসহ ভার, কেন, কারণ এইটাই দেখো তারটাকে কি করবে ছিঁড়ে নিয়ে বাইরের দিকে চলে যেতে চাইবে, তাহলে এইটাই হবে কি ওই তারের ক্ষেত্রে অসহ ভার। এটার ক্যালকুলেশন করবে, এটার ক্যালকুলেশন করলে আসবে
35.07 এত কি নিউটন। ঠিক আছে, ক্যালকুলেটারে বসিয়ে তোমরা দেখবে আসবে কত 35.07 মানে কত তাহলে এইটাই দেখো প্রায় কার সঙ্গে সমান 35.1 এত নিউটন। দেখো এইটা অ্যান্সার দেওয়া আছে, বোঝা গেল। তারপরে যে কোশ্চেনটা আছে 18 নম্বরের, না এটা তো হলো 17 নম্বর তাই না, এটা 16 হয়েছে, এটা 17। ঠিক আছে, এবার আমরা 18 নম্বরেরটা দেখব। নম্বরেরটা কি বলেছে, একটি বস্তুকণা স্থির কৌণিক বেগ নিয়ে ঘুরছে, ঘূর্ণনকালে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিক। দেখো 1 নম্বরে বলেছে শক্তি সংরক্ষিত থাকে, 2 নম্বরে বা বি অপশানে কি বলেছে শক্তি ও ভরবেগ উভয়ই ধ্রুবক, ভরবেগ ধ্রুবক আর কোনোটিই নয়। এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, সি যে অপশানটা দিয়েছে সেটা কি ভরবেগ ধ্রুবক। দেখো আমরা জানি ভরবেগ মানে কি, ভরবেগ পি এটা সমান এম ইন্টু ভি। আর আমরা জানি একটা বস্তুকণা যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে দেখো এই যে ভেলোসিটিটা আছে, ভেলোসিটিটা কি কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। তাহলে দেখো এখানে যদি থাকে তার ভেলোসিটির ডিরেকশন কোন দিকে, স্পর্শক বরাবর হবে। এখানে যদি থাকে স্পর্শক বরাবর, এখানে থাকলে স্পর্শক বরাবর, এখানে থাকলে স্পর্শক বরাবর। অর্থাৎ দেখো কোনো একটা বস্তুকণা যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে সেই কণাটার তোমার যে বেগের মান, সেই মানটা সবসময় কি হয় একই থাকে, কিন্তু তার যে ডিরেকশন সেই ডিরেকশনটা সবসময় কি চেঞ্জ হতে পারে, চেঞ্জ হয়, হতে পারে না, অবশ্যই হয়। তাহলে যেহেতু এখানে ভেলোসিটির ভ্যালুটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে তার মানে তার ভেলোসিটিটা কি ধ্রুবক না। আর ভেলোসিটি যদি ধ্রুবক না হয় তাহলে তার যে মোমেন্টাম বা ভরবেগ সেটাও কি হবে না, ধ্রুবক হবে না। ঠিক আছে, আর অপশান বি যেটা আছে দেখো শক্তি ও ভরবেগ উভয়ই ধ্রুবক, তাহলে যেহেতু এখানে ভরবেগটা ধ্রুবক থাকছে না তার মানে ওটাও হবে না। আর প্রথমে এ অপশানে কি আছে শক্তি ধ্রুবক থাকে। দেখো আমরা জানি শক্তিটা হচ্ছে কি স্কেলার রাশি। ঠিক আছে, তাহলে এখানে এই অপশান এটাই হবে কি তার রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশান এটা রাইট অ্যান্সার। এরপরে 19 নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা ভালো করে লক্ষ্য করো। একটি ফ্লাই হুইল প্রতি মিনিটে 360 বার পূর্ণ আবর্তন করলে এর কৌণিক দ্রুতি কত। দেখো সে আমরা একের যেটা পড়েছিলাম 1 নম্বরে যেটা ক্যালকুলেশন একটু আগে করলাম, ওমেগা ইকুয়াল টু কী হয় থিটা বাই টি। তাহলে কতবার আবর্তন করেছে 360, তাহলে 360 ইন্টু কত 2 পাই ডিভাইডেড বাই কত টি মিনিটে, তাহলে 60 দিয়ে ভাগ করে দাও। তাহলে এটা কাটলো 6 6 36, 6 দুগুণে কত 12 পাই। দেখো অপশান এটা হচ্ছে কি রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে 20 নম্বরে যে কোশ্চেনটা দিয়েছে দেখো কি বলেছে, একটি গাড়ি বৃত্তাকার পথে ঘুরছে, গাড়িটি সমান সময়ের অবকাশে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, গাড়ির বেগ সংক্রান্ত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক। অপশান এতে কি বলেছে বেগের মান ধ্রুবক নয়। দেখো আমরা একটু আগে দেখলাম বেগের অভিমুখটা চেঞ্জ হয় কিন্তু বেগের মানটা কী হবে, ধ্রুবক থাকবে। এখানে যেহেতু কোশ্চেনে বলেছে কি সমান সময়ের অবকাশে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে, তার মানে কি বেগের যে ভ্যালু সেই ভ্যালুটা কী হবে, সেম থাকবে। অপশান বিতে কি বলেছে বেগের মান ও অভিমুখ উভয়ই পরিবর্তনশীল। অপশান সিতে বলেছে গতিবেগের অভিমুখ বৃত্তপথের কেন্দ্র অভিমুখী, গতিবেগের মান ধ্রুবক কিন্তু অভিমুখ পরিবর্তনশীল। তাহলে দেখো এখানে অপশান বিটা কি বলেছে বেগের মান ও অভিমুখ উভয়ই পরিবর্তনশীল, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবে বেগের মানটা ধ্রুবক থাকে কিন্তু অভিমুখটা কী হয়, পরিবর্তন হয়, তার মানে ওটা হবে না। অপশান সি কি বলেছে গতিবেগের অভিমুখ বৃত্তপথের কেন্দ্র অভিমুখী, কিন্তু এখানে আমরা দেখলাম যে কোনো একটা পার্টিকেল যদি সার্কুলার পথে কি করে রোটেট করে তাহলে তার ভেলোসিটির যে ডিরেকশান সেটা কী হবে ট্যানজেন্ট বা স্পর্শক বরাবর, কিন্তু ত্বরণটা কোন দিকে হবে, কেন্দ্র বরাবর। এটা ভালো করে মাথায় রাখবে। তাহলে এখানে অপশান ডিটা হবে কি রাইট অ্যান্সার।
গতিবেগের মান ধ্রুবক কিন্তু অভিমুখ পরিবর্তনশীল। ঠিক আছে, এরপরে যে কোশ্চেনটা আছে দেখো, আর ব্যাসার্ধের একটি অনুভূমিক রাস্তার বাঁকে এম ভরের একটি গাড়ি সর্বোচ্চ কত বেগে চলতে পারে রাস্তা ও টায়ারের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মিউএস। এটা একটু আগে আমরা দেখলাম ম্যাক্সিমাম ভেলোসিটি ভি এম, এটার ফর্মুলা কি √(অফ মিউ আর জি। এবার এখানে কোশ্চেনে দেখো মিউ এস বলেছে, তার মানে অপশান কোনটা হবে, ডিটা রাইট অ্যান্সার, √(অফ মিউ এস ইন্টু আর জি, যেহেতু ক্যাপিটাল আরটা ব্যাসার্ধ বলেছে। ঠিক আছে, এরপরে যে কোশ্চেনটা আছে এটা দেখো 22-এরটা, একটি বৈদ্যুতিক পাখা নিজের অক্ষের চারিদিকে 100 আরপিএম কৌণিক বেগ নিয়ে ঘুরছে। সুইচ বন্ধ করার 15 সেকেন্ড পর পাখাটি স্থির অবস্থায় আসে। স্থির কৌণিক মন্দন ধরে নিয়ে ওই 15 সেকেন্ড সময়ে পাখাটি কত পাক ঘুরেছে সেটা ক্যালকুলেশন করতে বলেছে, তাই তো। তার মানে কত পাক ঘুরেছে একটু আগে আমরা দেখলাম, একটা ফর্মুলা ছিল, তাহলে এটা হচ্ছে কত নাম্বার, 22। তাহলে থিটা ইকুয়াল টু একটা ফর্মুলা কি, ω1 টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, একটা ফর্মুলা ছিল। এখানে কি কি বলেছে সেটা ভালো করে লক্ষ্য করো। প্রথমে যে কৌণিক বেগ সেটা বলে দিয়েছে, তাহলে ω1 আমরা ক্যালকুলেশন করব 100 ইন্টু কি 2π ডিভাইডেড বাই কত 60। কেন, কারণ দেখো বলেছে ওর চারিদিকে 100 আরপিএম কৌণিক বেগ নিয়ে ঘুরছে, মানে 1 মিনিটে 100 বার ঘুরছে। তাহলে এটা হবে, এটা কাটলো 3, তার মানে 10π বাই কত 3। ঠিক আছে, এবার 15 সেকেন্ড ঘোরার পরে সে কী হয়েছে, স্থির অবস্থায় এসেছে, মানে পরের কৌণিক বেগ, অন্তিম কৌণিক বেগ এটা কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। আর এখানে সময়টা দেখো বলে দিয়েছে টি সমান কত, 15 সেকেন্ড। তাহলে এখান থেকে দেখো আমরা আলফা বার করতে পারবো। আলফার ফর্মুলা কি হয়, এখানে দেখো বেগের পরিবর্তন বাই সময়, তাহলে এখানে মন্দন হবে, তাহলে ω1 মাইনাস ω2 বাই কত টি। ঠিক আছে, তাহলে এখানে দেখো অ্যাকচুয়ালি ফর্মুলা কী হয়, ω2 মাইনাস ω1 বাই টি। তাহলে এখানে দেখো ওইটাই তুমি বসাও, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে ω2 মাইনাস ω1 ডিভাইডেড বাই কত টি, তাহলে 0 মাইনাস কত 10π বাই 3, টোটালটার বাই কত আবার 15, তাহলে এটা কত 10π ডিভাইডেড বাই 45। তার আগে একটা মাইনাস থাকবে, মাইনাস মানে বোঝাচ্ছে যে মন্দন হবে। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা এবার আমরা বসিয়ে দেবো। তাহলে থিটা এটার সমান হচ্ছে ω1, তাহলে ω1 হচ্ছে 10π ডিভাইডেড বাই কত 3। ঠিক আছে, ইন্টু সময়টা কত 15, মাইনাস হবে এখানে হাফ ইন্টু আলফার জায়গায় কত 10π ডিভাইডেড বাই কত 45, ইন্টু এখানে কি 15 স্কোয়ার মানে হয় তোমার কত 225। ঠিক আছে, এবার এখানে ক্যালকুলেশন করতে হবে, এটা কাটলে কত 5, তাহলে 50 পাই মাইনাস এটা কত হবে, এখানে এটা যদি কাটা হয় তাহলে 5π, আর এটা যদি কাটা হয় কত হবে, আমরা যদি 15 দিয়ে কাটি তাহলে এটা কত 15, আর এটাকে 15 দিয়ে কাটলে কত 3, 3 5 15, তার মানে এটা কত আসছে 25π। তাহলে এটা টোটালটা কত আসছে 50π থেকে 25π বাদ দিলে 25π। তাহলে ঘূর্ণনের সংখ্যা যদি আমরা n ধরে নিই তাহলে থিটা বাই কত 2π। তাহলে থিটার ভ্যালু হচ্ছে কত 25π ডিভাইডেড বাই কত 2π, এটা কাটলো, তার মানে 12.5। অপশান আছে কি দেখো 12.5, হ্যাঁ অপশান এটা আছে। তাহলে অপশান এটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার। তাহলে ওই 15 সেকেন্ডে সে কত পাক ঘুরবে, 12.5টা পাক ঘুরবে। ঠিক আছে, এরপরে যে কোশ্চেনটা আছে দেখো, একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারিদিকে একটি সম্পূর্ণ আবর্তন করতে 90 মিনিট সময় নেয়। ওই উপগ্রহের কৌণিক বেগ রেডিয়ান পার সেকেন্ড এককে কত হবে। একই অঙ্ক দেখো, ওমেকা এটা কতটা 23, তাহলে ওমেকা ইকুয়াল টু কি থিটা বাই টি। 90 পাক ঘুরতে কি 1 মিনিট সময় নেয়, তাহলে 90 ইন্টু কত 2π ডিভাইডেড বাই কত 60, এটা কেটে দাও, এটা কাটলে কত 3, এটা কাটলে 3,
তার মানে কত আসছে 3 পাই। 90 মিনিট সময় নেই, তাই তো? ও আচ্ছা আচ্ছা, এখানে ভুল হলো একটু, 90 মিনিট সময় নেই, 90টা পাক করে নি। তার মানে ওমেগা এটা ইকুয়াল টু কি থিটা বাই টি, তাহলে 2 পাই ডিভাইডেড বাই কি 90 মিনিট, মানে 90 ইন্টু 60, এটা উত্তর হবে। ঠিক আছে, তোমরা ঠিক করে নেবে। তাহলে এইটাকে যদি কাটা হয় তাহলে কত হবে 3, তাহলে 3 9 27, তার মানে দেখো পাই বাই কত 27-এর পরে দুটো শূন্য। ঠিক আছে, পাই বাই 2700, এটা উত্তর আছে, অপশান দেখো সিটা রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরপরে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে 24-এরটা, সমবৃত্তীয় গতিতে ঘূর্ণনশীল কণার কোন রাশিটি পরিবর্তনশীল? কৌণিক বেগ যেটা, কৌণিক বেগ ওমেগা, সেটা কি হয় সেম থাকে, এটা ভালো করে মনে রাখবে। ওমেগাটা কি ধ্রুবক থাকে, কৌণিক ভরবেগ একটু আগে আমরা দেখলাম ধ্রুবক থাকে না। গতিশক্তি, সেই গতিশক্তিটা কি হয় না, গতিশক্তিটা কোনটি পরিবর্তনশীল সেটা জানতে চেয়েছে, তাই তো? কৌণিক বেগ এটা ধ্রুবক, কৌণিক ভরবেগ, হ্যাঁ এখানে দেখো কৌণিক ভরবেগ মানে কোনটা, কৌণিক ভরবেগ তোমার যেটা দ্বারা প্রকাশ করা হয় আই ইন্টু ওমেগা। ঠিক আছে, এটা ধ্রুবক থাকে কৌণিক ভরবেগটা, কিন্তু যদি রৈখিক ভরবেগ বলে তাহলে এটা কিন্তু ধ্রুবক থাকে না। তাহলে কৌণিক ভরবেগ ধ্রুবক থাকে, কৌণিক বেগ ধ্রুবক থাকে, গতিশক্তি ধ্রুবক থাকে, কিন্তু ত্বরণের যে ভ্যালু, সেই ত্বরণের ভ্যালুটাকে পরিবর্তনশীল হয়। অ্যাকচুয়ালি ত্বরণের মানটা সেম থাকে কিন্তু অভিমুখটা কি পরিবর্তনশীল হয়। কেন? কারণ ত্বরণ যেহেতু ভেক্টর রাশি, বিভিন্ন সময় ওর অভিমুখটা কী হবে, পরিবর্তন হবে। ঠিক আছে, আর বাকি যে কোশ্চেনগুলো আছে দেখো 25, 26, 27, 28, এই সব প্রবলেমগুলো কি করে দেওয়া আছে দেখো বইয়ে, ক্যালকুলেশন যেহেতু করে দিয়েছে ওই জন্যে আমি করে দিলাম না। ঠিক আছে, আর এর পরের যে ক্লাস, সেই পরের ক্লাসে প্রবলেম সেট 1-এর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করিয়ে দেব, তারপরে প্রবলেম সেট 2। আর যারা এখনও থিওরি ক্লাসগুলো দেখোনি অবশ্যই থিওরি ক্লাসগুলো দেখে নেবে। ওকে।